তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি, তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, ভোটের জোট এবং জোটের ভোট, এনসিপি তো একটি আবদারকারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওরা যখন যেটা মনে চায় আবদার করে এবং আবদারের যারা বয়োজ্যেষ্ঠ তারা বেশ সাড়া দেন। আমাদের সরকার, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও তাদের আবদারে সাড়া দিচ্ছে। কিন্তু আবদারগুলি যৌক্তিক কিনা এটা বিবেচনা করতে হবে এবং এই ধরনের আবদারের ফলে আসলে আমরা তাদের রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছি কিনা এটাও চিন্তা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে মানুষ জোট কেন করে? জোট করে মূলত সুবিধা নেওয়ার জন্য। বৃহৎ দলের সঙ্গে ক্ষুদ্র দলগুলি যুক্ত হয়ে তাদের যে বড় ভোট এবং মার্কা, এই দুইটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা। এর মধ্যে আরেকটি বিষয় আমি জগতে, মানে জোট আর সমঝোতার মধ্যে আসলে জোট আর সমঝোতার মধ্যে কোনো পার্থক্য নাই। জোট মানেই সমঝোতা, কেননা দলগুলি তো আর নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে জোটের মধ্যে ঢুকে না। প্রত্যেকের আলাদা আলাদা জোট থাকে, আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকে, আলাদা আলাদা তাদের নীতিমালা থাকে। তারা মূলত একটা বৃহৎ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এক হয়েছেন এইসব কথা বলেন। আসলে তারা ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দেন। দলের নীতিমালা এবং আদর্শ হচ্ছে বৃহৎ স্বার্থ। ওই নীতিমালা এবং আদর্শ দিয়ে দল তৈরি হয়েছে। দলের কর্মীরা এটার জন্য পরিশ্রম করেছে, যারা তাদেরকে চাঁদা দেন তারা চাঁদা দিয়েছেন। সেই নীতিমালা এবং আদর্শকে বাদ দিয়ে তারা কেবলমাত্র আসন পাওয়ার জন্য, ভোট ভাগাভাগি করার জন্য, মার্কা ভাগাভাগি করার জন্য তারা এই সমঝোতা বলেন আর জোট বলেন এটা করেন। এছাড়া তার কোনো কারণ নাই। কেননা নিজেরা যদি জিততেই পারতেন তাহলে কি জোটে আসতেন? দুইটা বৃহৎ বৃহৎ দলের মধ্যে আপনারা কখনো জোট হতে দেখেছেন? না। সবসময় একটা বৃহৎ দলের সঙ্গে কিছু ক্ষুদ্র দল, আন্ডা বাচ্চা, তারা এসে দল করে, জোট করে। এবং জোট করে তারা কি করে? তারা দর কষাকষি করে। আমাদের দলে আছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কলিমুদ্দিন শরাফি বা হাসানুদ্দিন আরাবি বলে আসে, তারা ওখান থেকে ভোট নেয় একটা, এবং ভোট নেয় প্রথমে, তারপরে আসন নেয়, তারপর আসন পাওয়ার পরে গিয়া বলে আমাদের এই জোটকে টিকিয়ে রাখতে হলে একজন মন্ত্রী দিতেই হবে, তখন মন্ত্রী নেয়। এখন দেখেন যে দল জীবনে ইলেকশনে দাঁড়ায় নাই, আমি অবশ্য যে নামগুলি ব্যবহার করেছি এগুলা কারো নাম না, এগুলা হচ্ছে কারোর সাথে মিলে গেলে এটাতে কারো কিছু মনে করার নাই, এটা কাল্পনিক। তো ধরেন এই যে তারা বলছে যে তারা 20টা আসন চায়, মানে সংবাদে এসেছে, আমরা জানি না সত্য কিনা, কেননা আমরা সংবাদে এটাও দেখেছি যে তারা 300 আসনে প্রার্থী দেবেন, এটাও বলেছেন। ফলে কোন কথা সত্য, কোন কথা অর্ধসত্য আর কোনটা মিথ্যা এটা বোঝার কোনো উপায় নাই। কিন্তু ধরে নিলাম আমরা এটা সত্য রিপোর্ট। যদি তাই হয়, 20টি আসন তারা চেয়েছেন, কিসের ভিত্তিতে? তারা কি এককভাবে নির্বাচন করলে 2টা আসন জিতবেন? তারা কি নিশ্চিত? তাহলে সেটা তাদেরকে দেখানো উচিত প্রথমে, যে আমরা এককভাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখি। তাহলেই কেবল তারা দর কষাকষিতে যেতে পারেন। যে দলের এককভাবে নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস নেই, যে দল এককভাবে নির্বাচিত হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, যারা কিনা ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের সমর্থিত লোকজনকে দেওয়ার পরে তারা সর্বনিম্ন ফলাফল পেয়েছে, জামানত থাকলে বাজেয়াপ্ত হতো, সেই দল এসে বলছে যে তরুণরাই আমাদের শক্তি, তাদের ভোট আমরা পাবো। তাদের ভোট পেলে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে এত কম ভোট পেলেন কেন? এটা কিন্তু কোনো উত্তর নাই। এখন তাদের সঙ্গে যদি 20টি আসনের ভাগাভাগি এবং মন্ত্রী তাহলে আমি বলবো এটা জাতীয়তাবাদী দল বসে সিদ্ধান্ত নিতে পারেন। আমি মনে করি যে এই ধরনের আলোচনা যদি তারা নিজেদেরকে যুক্ত করেন, আমি মনে করি এটা তাদের একটি বিশাল রাজনৈতিক ভ্রান্তি। কেননা জাতীয়তাবাদী দল যদি এইভাবে, যাদের জেতার কথা না, যারা ভোটে জিতবেন না, যাদের অনেকের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা আছে, তাদেরকে শুধু জিতিয়ে এনে একটা সংসদ, যে অনেক লোকজন আছে, এটা চিন্তা করেন, তাহলে কিন্তু এই সংসদের সঙ্গে আগের সংসদের কোনো পার্থক্য থাকে না। আগের সংসদে এরকম যাদের জেতার কথা না, তাদেরকে আওয়ামী লীগ জিতিয়ে আনতে হবে, এনে একটা গণতন্ত্র আছে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করতো। এটা একদম ভুল হবে। তারা যদি কাউকে জেতাতেই চান তাহলে মেধার ভিত্তিতে জেতানো উচিত। খুবই মেধাবী লোক, মনে করেন অসাধারণ মেধাবী রাজনীতিবিদ, দল নাই অথবা দল আছে কিন্তু অতি ক্ষুদ্র দল, এই ধরনের মানুষদেরকে যদি সংসদে আনা হয় তাহলে এই সংসদ অনেক কার্যকর হবে। কিন্তু যদি এইরকম দাবি দেওয়ার ভিত্তিতে, আবদারের ভিত্তিতে, যাদের কোনোভাবে জেতার সম্ভাবনা নাই, এমনকি কোনো ধরনের ট্র্যাক রেকর্ড নাই, যাদের সমাজসেবা করেছে, কোথাও পড়িয়েছে, কোনো একটা জায়গাতে গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছে, শুধু বায়োডাটা নিক না, যে 20টা আসনে 20 জনকে তারা নমিনেশন দিচ্ছে তাদের বায়োডাটা নিক,
বায়োডাটা নিয়ে দেখুক যে এই স্বল্প সময়ের মধ্যে তারা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোন সংগঠনে একটু স্বেচ্ছাসেবা দিয়েছে। একজন রাজনীতিবিদের যে বায়োডাটা, সেখানে সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন? স্বেচ্ছাসেবা। পৃথিবীর যে কোনো দেশে ভলান্টারিজম থাকলে দলগুলি তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ তারা মনে করে যে যে লোক কিনা নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে পারে, তাহলে সেই লোক তো আসলে দুর্নীতিতে যাবে না। যে লোক নিজের পয়সা খরচ করে ভালো কাজ করতে পারে, সেই লোক তো ভুল কাজ করবে না। জি, তো এইটা হচ্ছে একটা। আরেকটা জায়গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন, আমি দেখলাম গতকাল পত্রিকাতে ছবি এসেছে অনলাইনে, আর আজকে প্রিন্টেড পত্রিকাতেও ছবি এসেছে। আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি, মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল, এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে। এই যোগ দেওয়ার যে শর্ত, এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ? যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে, তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে, এটা কি মেধা না কোটা, না কোটা না মেধা? যদি তাই হয়ে থাকে, ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া, সদস্য পদ পাওয়া, যোগ দেওয়া, এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে? তাদের বাবা মা মারা গিয়েছে, তাহলে তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল? তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল? একই তো ঘটনা, ঘটনাটা একই না? জি, যার বাবা প্রাণ দিয়েছে, যার দাদা প্রাণ দিয়েছে, তারাও এটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি, এরকম প্রচারণা চেয়েছে। তাহলে এটা অন্যায়? ওইটা যদি অন্যায় হয়ে থাকে, এটা কেন ন্যায়? আর এটা যদি ন্যায় হয়ে থাকে, ওইটা কেন অন্যায়? মুগ্ধ যেদিন নিহত হয়, সেদিন আমি লিখেছি ফেসবুকে, এবং শুধু লিখি নাই, বিরাট প্রতিবাদ করেছি। যেদিন ফায়াজ নিহত হয়, প্রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, সেদিন আমি প্রতিবাদ করেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। এখন মনে করেন আমি গিয়ে বললাম আমি এমপি হতে চাই। ইজ দিস রিয়েলি এথিক্যাল? If I want to become an MP or he wants to become an MP, he will submit his quality, তাই না? উনি ওনার কোয়ালিটি বলবেন, উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন, সাধারণের জন্য কি করেছেন, কেন উনি মনে করেন যে উনি সংসদে যেতে পারবেন। আপনি আমাকে বলেন তো, কেন একজন লোক মনে করছে, এই যে যারা জুলাই বিপ্লবের নেতা, তারা কেন মনে করছে যে তারাই সংসদে যেতে পারবে? শুধু বিপ্লব করেছে সেই জন্য? যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যাইতে হবে? বা বিপ্লবী দলের নেতা যারা, তাদের সবার সংসদে যেতে হবে? এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল, নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া? তারা নিজেদের দলেও কি মেধাভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে? তাদের দলে তারাই শুধু মেধাবী, যে 15-20 জন নেতা আছেন, আর মেধাবীরা নাই? তারা কি নিজের দলে মেধার ভিত্তিতে নিজের দল সাজিয়েছে? মেধা না কোটা, মেধা না কোটা, না কোটা না মেধা বলা হলো, আমি তো দেখছি সবখানে কোটা আছে। একটা আছে আন্দোলন কোটা, একটা আছে ভাই বোন কোটা, একটা আছে মিছিল মিটিং কোটা, যেখানে আপনি হয়তো কিছুই করেন না, মিছিলের সময় দাঁড়িয়ে গিয়েছেন। আরেকটা আছে ইন্টারনেট কোটা, জীবনে কোনোদিন আন্দোলনই করে না, ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। আপনার ফোড়া উঠলে কি করবেন, তারপরে আপনার যদি মাথা ঘুরায় কি করবেন, অথবা আপনি বেড়াতে গেলে কি করবেন, অথবা আপনি আকাশ থেকে যদি লাফ দেন তাহলে কিভাবে আর লাফ দিয়ে মাটিতে পড়বেন। তো এই ইন্টারনেট কোটা, এই মিছিল কোটা, এই ভাই বোন কোটা, আন্দোলন কোটা, আসল কোটা কোথায়? যোগ্যতার কোটা কোথায়? লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই, কে কততে পেয়েছো, কার জিপিএ কত, কে মাস্টার্স কমপ্লিট করেছো, আর কে গ্রাজুয়েশন, কার রেজাল্ট কি, একটু বলো। অথবা এটা বলো না, তোমরা না বিশেষ দিতে চাইছিলা, qualify? Those who have actually told us যে বিসিএস এ অন্যায় হয়, কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে, তারা এখন কি করছেন? তারা চাকরি চান না, তারা ব্যবসা চান না, তারা উদ্যোক্তা হতে চান না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে তারা উনি বলেন ওনারা যেন উদ্যোক্তা হবেন। একজন লোক তো দেখে উদ্যোক্তা হতে চায় না, সবাই এমপি হতে চায়, সবাই সংসদে যেতে চায়। কেন? সংসদ কি কোনো চাকরি? সংসদ কি কোনো লাভজনক পদ? জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না, চাকরি করলেন না, ব্যবসা করলেন না, পয়সা কামাই করলেন না, হঠাৎ গাড়িতে চললেন, হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন, এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন। যান, তারা কোনো অসুবিধা নেই, একা নির্বাচন করুক, প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে, দাঁড়াক একা,
প্রমাণ করে দিক যে জাতি তাদের সাথে আছে। সেটা তারা করতে চাচ্ছে না। তারা কার সঙ্গে যাচ্ছেন? সেই দলের সাথে যাকে তারা চাঁদাবাজির জন্য অভিযুক্ত করেছেন, যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম, না ভোটে শেষ হয়ে যাবে, যাদের মৃত্যু ঘন্টা বেজে গেছে, কাবিননামায় সই করেছে, বুড়িগঙ্গার পানি দিয়ে তাদেরকে কাবিননামায় সই করেছে, বুড়িগঙ্গাতে নিয়ে ধোয়াবে, জমজম দিয়ে ধোয়ানোর চেষ্টা করেছিল। তাদের সাথে আবার গিয়ে যে আলোচনা করছে, এটা কিসের আলোচনা? এটা লোভের আলোচনা, লাভের আলোচনা, এটা সিটের আলোচনা, এটা আসনের আলোচনা, এটা মন্ত্রিত্বের আলোচনা। কোথায় লাখ লাখ ছেলে মেয়ের চাকরি, কোথায় লাখ লাখ ছেলে মেয়ের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা? বরং এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা, এইটাই তো কোটা। এইটাই তো যোগ্যতাহীন ভাবে অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা। নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন, হ্যাঁ, আপন শক্তিতে জ্বলে ওঠেন। জি, আমরা তো এটা দেখতে চেয়েছি। জি, আমরা সেটি সবাই দেখতে চাই যে আসলে নিজের যোগ্যতা দিয়ে কে কতদূর আগাতে পারে। আমি তুষার ভাইয়ের কাছে আবারও আসবো, এরপর যে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই গণমাধ্যমের এই খবরটি দেখেছেন, যেহেতু আপনি একজন সাংবাদিক হিসেবে জানেনও অনেক বিষয়, যে খবরে যেগুলো আসে না ভেতরে অনেক খবর থাকে। আমরা ভেতরে একরকম দেখি, বাইরে আর এক রকম কথাবার্তা দেখি। আমি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন যে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। বিএনপি কি আসলে তাদেরকে আসনের লোভ দেখাচ্ছে, নাকি তারা আসলে আসন চাইছে? আমরা গণমাধ্যমে দেখছি তারা আসন চাইছে। আজিজ ভাই। ধন্যবাদ আপনাকে, তুষার ভাইকে ধন্যবাদ। তুষার ভাইয়ের অনেক কথার সাথেই আমি একমত। কারণ হচ্ছে, ধরেন এবারে আরপিও সংশোধনী হয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। তো সুতরাং জোট করলেও যদি আলাদা নির্বাচনী ভোট করতে হয়, তাহলে একটা পিআর সিস্টেমের দাবি আছে না? উনি জোট সিস্টেমে আলাদা প্রতীকে নির্বাচন করবেন, আলাদা ভোটটা কাউন্ট করে তার অনুপাতে সিট ফাইল নিতে হয়। এটা যায় না কেন? সেই আগের সিস্টেম, ইলেকশন আনলেই জোট করো, ছোট দলগুলোকে বড় দলের প্রতীক নিয়ে ভোট করে ভোট বেশি পাক, এরপরে বার্গেনিং। হ্যাঁ, আপনি এই জন্য আমি বলছি যে এবারে যে জোট, ধরেন এনসিপির কথা, এনসিপি এমনভাবে চলছে যে এটা যাই বলেন না কেন, এটা কিংস পার্টি, এতে কোনো সন্দেহ নেই। আলাদা যদি নির্বাচন করে, আমি আগেও বলেছি এখনো বলছি যে তাদের একটি সিটও জামানত থাকবে না, একজনেরও না, যাই বলেন না কেন। তাহলে তাদের আসনের লোভ দেখাচ্ছে কারা? আসলে লোভ দেখাচ্ছে কে? বক্তৃতা স্টানবাজি তো অনেক হয়। বিএনপি হয়তো কোনো, কারণ জোটের একটা রেস উঠছে না, ইসলামিক দলগুলো নিয়ে জামাত একত্রিত করার চেষ্টা করতেছে। এখন এনসিপি, এবি পার্টি, এগুলো মিলে একটা দল করার চেষ্টা করতেছে। করুক না, ছোট দলগুলো একটা করুক, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো, জোটে যতক্ষণ পর্যন্ত আদর্শের মিল না থাকবে, ওই জোটে কিন্তু কোনো কাজ হবে না। জামাতের সাথে জোট ছিল না বিএনপি, জোট না, তারা বলছেন সমঝোতা। সমঝোতা হলে তাহলে আলাদা জোট করার দরকার নেই। আলাদা সমঝোতা, বিএনপির ভোট শাপলাকে দিক, শাপলা কলিকে দিক, শাপলার কলি বিএনপিকে দিক। শাপলা কলির সিট কিন্তু কিছু কিছু ছাড়তেছে, তারা বলতেছে রেসপেক্টের কারণে। তারা বলছে যেখানে 300 আসনের প্রার্থীতার কথা বলছে, কিন্তু বেগম খালেদা জিয়ার সিটে তারা প্রার্থী দেবে না। মানে তারা দাঁড়ালে কি খালেদা জিয়ার সঙ্গে কন্টেস্ট হবে, বা খালেদা জিয়া হেরে যেতে পারে এরকম? না, তারা বলছে তার প্রতি সম্মান রেখে তার সিটে প্রার্থী দিবে। বিএনপির তো আরো অনেক নেতা আছে, সম্মানীয় নেতা আছে, তারেক রহমানের সিটও দিবে না। এরপরে আরো সিনিয়র যারা আরো, নেতা আছে, সেটা আপনার কাছে মনে হয়েছে, এই দুইজনকে স্মরণ করা যায় তাদের বিবেচনায়, তাদের সিটে কোনো প্রতিদ্বন্দ্বী দিবে না। হ্যাঁ, এখন আপনি এটার উল্টো ব্যাখ্যা দিতে পারেন, দিয়েও লাভ নাই, বাক্স খালি, বাক্সর ভিতরে হাত দিতে হবে ব্যালট আছে কিনা, সেটা তো আপনি বলতে যাবেন না। আমার কথা হচ্ছে, তারা বলতেছে তাদের সম্মান দেখিয়ে, যেহেতু তারা গ্রেট লিডার, তাদের সম্মান দেখিয়ে তাদের এগেনস্টে কোনো প্রার্থী দিবে না। আমার একটি বক্তব্য, আমি তুষার ভাই এক সাইড বলছে, আমি বলি, দেখেন, এই ক্লাস 8 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচের ছাত্র আন্দোলনে নেমেছিল, তাদের মনোজগতের বিরাট পরিবর্তন ঘটে গেছে। কথা বলার সময়ই বলে জেনজি ছাড়া চলবে না। 4 কোটি ভোটার তরুণ,
সুতরাং এই 4 কোটি ভোটার হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর রেজাল্টের জন্য, কিন্তু বোঝে না এখনো সমাজের কালচার কিন্তু যায় নাই। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, আমার ফ্যামিলিতে 45 জন ভোটার। আমার তো ধারণা আমার কথার বাইরে একটা ভোটও যাবে না, তরুণ থাকলেও যাবে না। এটা কি দিতে পারবেন? গ্রামের ভোট আপনার এই গরম পানি ঠান্ডা পানি খাওয়ায়া গরুর মাংস খাওয়ায়া ভোট কিন্তু সহজে হবে না। হবে, কিছু হবে, হবে না তা বলছি না, দরিদ্র দেশে এটা হইতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংসদ নির্বাচন আর কোনো ইনস্টিটিউশন নির্বাচন এক না। এখন তাদের যে মনোজগতের পরিবর্তন, আপনি বলেন তো দেখি, নেপালে সব ছাত্ররা প্রতিষ্ঠানে ফেরত গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে। শ্রীলঙ্কায় সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আর আমাদের সরকার প্রধান বলে সবাই উদ্যোক্তা হব, অথচ তার লিস্ট দেখলে সে সব নিয়ে ফেলাইছে। উদ্যোক্তা হবে কি দিয়া? ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি দিয়ে উদ্যোক্তা হবে? এখন সবাই বিশেষ দেওয়া রেখে এখন সবাই একবারে মন্ত্রী এমপি হইতে চায়। অনেকের পড়াশোনাও শেষ হয়নি। এটা শেষ হয় নাই, শেষ হওয়ার সম্ভাবনাও কম, ওইদিকে নজর নাই তো। এখন আমি যেটা বলছি, এখন এটা অটোমেশনের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আমাদের প্রবাসী আয়, এখনো প্রবাসী আয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। করোনা কালেও কৃষি প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে। আগামী 10 বছর পরে, 8 থেকে 10 বছর পরে কোনো প্রবাসের লোক নেবে না, কারণ উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বকে রোল করতেছে। আপনার রোবট অপারেশন করে, আপনার রোবটের পিছনের লোকটা দরকার। কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান কোথায় হচ্ছে বলেন? 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই। আমি রিপোর্ট লিখেছি সমকালে বড় করে, সেখানে 51 না 52টা আছে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে 100 একটু বেশি আছে প্রাইভেট ইউনিভার্সিটি। আপনার আলিয়া মাদ্রাসা আছে 151টি, আর 60,000 আছে কওমি মাদ্রাসা, যেখানে সরকারের প্রতিনিধি নেই, বোর্ড তারা সার্টিফিকেট দিচ্ছে। এবং এই ছাত্ররা মার্ক পায় এসে ভর্তি হচ্ছে ঢাকা সব ইউনিভার্সিটিতে। আপনি বলেন তো দেখি, এই যে 8 থেকে ইংরেজি মিডিয়াম, তার আবার বাংলা মিডিয়াম, এই করে 8 থেকে 12 প্রকার জাতি তৈরি করতেছি, মাস্টার ডিগ্রি পড়তে দেই, মাস্টার ডিগ্রি, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এবং চতুর্থ বিপ্লবের জন্য, শিল্প বিপ্লবের যে যুগে, যে এই যে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার, সেটা নাই। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি, এই সিম্পল ইয়াতে গেছি, থাইল্যান্ডে গেছি, সামিটের হসপিটাল, নামও বলছি, এটা কিন্তু খুব বড় হসপিটাল না, 4 তলা বিল্ডিং, ওয়ার্ল্ড রেটিংয়ে কিন্তু 5 তারা ওখানে লেখা আছে ওয়ার্ল্ড রেটিংয়ে। ওখানে একটা রোবট 4 তলা পরিষ্কার, এবং ওই রোবট চলবে ওইভাবেই বিল্ডিং করা হয়েছে। একটা রোবট সারা বিল্ডিং পরিষ্কার করতেছে, পরিচ্ছন্ন। ওখানে 50টা কর্মী লাগতো, বাংলাদেশি 50টা যাইতো, এখন একটাও নেই। আমি সৌদি আরবে ওমরা করতে গেছি, আমি তো দেখি এমনকি এই যে মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, এরা মেশিনের উপরে বসে বসে কাজ করতেছে। আর আমাদের লোকরা ওই ডান্ডালা ইয়ে আছে না, বেলসা আছে না, নামাজের ওয়াক্ত শুরু হওয়া আর ওয়াক্ত শেষ হওয়ার সময় এরকম পকেট, 4টে পকেট নিয়ে দাঁড়ায় আছে। ওখানে তার কয় না মারা ভিক্ষা দাও, পকেটে গুঁজে দিয়ে দিচ্ছে। তো এই জন্য বলছি, আগামী 10 বছরের জন্য প্রস্তুতি একমাত্র বিজ্ঞান শিক্ষা হবে। সেইখানে আমি বলবো যে তুষার ভাই ডাক্তার, উনি কি রোবটের পেছনে প্রোগ্রাম দিতে পারবে? মাফ করে দিতে হবে। সুতরাং আপনার প্রযুক্তি এখন রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এইসব প্রযুক্তির পিছনের লোক দরকার, যদি এই দেশকে টিকে রাখতে হয়। 18 কোটি 19 কোটির দেশ মানব সম্পদ তৈরি না করলে, আসলে মানব সম্পদ না হলে এই সম্পদ ধ্বংস হয়ে গেছে।